দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টে। আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। আপনারা জানেন যে আগামী বছরের যে জাতীয় নির্বাচন সেটাকে সামনে রেখে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে সবখানে। অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায়। জুলাই সনদ নিয়ে মাঠে নেমেছে 8টি ইসলামিক দল। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারাও কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। রাস্তায় আগুন জ্বলছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, প্রাণহানি ঘটছে, অনেক কিছু ঘটছে। এই উত্তেজনা সেই উত্তেজনাটা কিন্তু রাজধানী ঢাকা থেকে জেলা শহর পর্যন্ত ছড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে একটাই, এই রাজনৈতিক উত্তাপের মাঝে সাধারণ মানুষ কোথায় যাবে? আর এই বিষয়টা নিয়েই আমরা আলাপ আলোচনা করব। আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে নির্বাচন না অরাজকতা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন একজন অতিথি, তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন ইরফানুল হক নাহিদ, সম্পাদক প্ল্যানিং নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স নাগরিক টিভি, এবং তার আরও একটি পরিচয় রয়েছে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। নাহিদ, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক অস্থিরতার কথাটা আমরা বলছিলাম, রাজনৈতিক অস্থিরতার কারণটা আসলে কি দেখছেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এটিএন নিউজের দেশ এবং দেশের বাইরে দর্শকদের। রাজনৈতিক অস্থিরতা আসলে দেশে একটা নির্বাচন আসন্ন, সামনে একটা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে কিছু দল এবং কিছু পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে গেছে। তো মূলত অস্থিরতার মূল কারণ এটাই, সেটা হচ্ছে যে আপনার 8 দল একটা কর্মসূচি দিয়েছে, তার মাঝখানে আবার আওয়ামী লীগ, যে দলটি প্রকাশ্যে রাজনীতি নিষিদ্ধ, তারাও আবার আজকের দিনে একটা কর্মসূচি দিয়েছে। আবার তার বিপরীত মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে। সব কিছু মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি। মানুষ খুব বিভ্রান্ত হচ্ছে। সাধারণ মানুষ, আপনি দেখবেন যে আজকে রাস্তাঘাটে মানুষের গাড়ি ঘোড়ার উপস্থিতি খুবই কম। তার মানে মানুষ এটাকে নিয়েছে। মানুষও বুঝতে, মানে কেউ গাড়ি বাড়ি করছে না। ধরেন স্কুল কলেজের বাচ্চারা আজকে অনেকগুলো স্কুল অলিখিত অনলাইন ক্লাস হচ্ছে। তো মূলত নির্বাচন কেন্দ্রিক যেই সংকটটা তৈরি হচ্ছে, এই সংকটের কারণে একটা অস্থিরতা বিরাজ করছে আমি মনে করি। আর আজকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের আসলে মামলার রায় ঘোষণাটা কবে হবে? রায় কিন্তু আজকে ঘোষণা হচ্ছে না, কবে হবে সেই বিষয়ক একটা বিষয় ছিল। সেটার একটা সিদ্ধান্ত, রায় এসেছে, সেটা হচ্ছে 17 নভেম্বর রায় ঘোষণা হবে। কিন্তু সেটা নিয়েই এক ধরনের অস্থিরতা কিন্তু পুরো দেশেই ছড়িয়ে গেছে। সবখানেই কিন্তু এক ধরনের অরাজক পরিস্থিতির কথা আমরা আসলে বলতে পারি। এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, এই নিষিদ্ধ শব্দটা আসলে রাজনীতিতে কতখানি যায় বলে আপনার কাছে মনে হয়, মানে কতটা কার্যকর? না, আপনি মানে আওয়ামী লীগ কিন্তু সরাসরি নিষিদ্ধ না, এই জায়গায় একটু মিসইন্টারপ্রেট আছে। প্রকাশ্যে রাজনীতি করতে পারে। নিষিদ্ধ বলতে মানে আপনি ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আইনি ধারা আছে, ওই ধারায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের প্রকাশ্যে রাজনীতি করাটা কার্যক্রম নিষিদ্ধ। দল কিন্তু নিষিদ্ধ হয়নি। না, দল হিসেবে শুধু ছাত্রলীগকেই নিষিদ্ধ করা হয়েছে। জি। তো এখন এই জায়গায় ধরেন আওয়ামী লীগ তো ধরেন একটা বেশ পুরনো দল। এটাকে আপনি ধরেন সমর্থক কর্মী রয়ে গেছে, যারা বিগত সময়গুলিতে লুটপাট দুর্নীতির সাথে জড়িত, অনেকে জেলে, অনেকে পলাতক। ম্যাক্সিমামরাই হচ্ছে আপনার পলাতক, আর কিছু সংখ্যক জেলে রয়েছে। তো এই জায়গায় এসে যে মামলার শুনানি চলছে, এদেশে তো একটা 5ই আগস্ট হয়েছে, এটাকে তো অস্বীকার করার উপায় নেই। এখানে যে হাজার হাজার প্রাণের যে হানি হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের এই দেশে বিচার হওয়া উচিত। এবং এই বিচারহীনতার রাজনীতি কিন্তু মানুষকে অনেক বেশি সহিংস করে তোলে। তো যদি সবগুলো হত্যাকাণ্ডের বিচার হয়, মানুষ যদি বুঝতে পারে যে না, আমরা আদালতের দ্বারস্থ হলে বা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলে আমরা সঠিক বিচার পাবো, তাহলে কিন্তু মানুষের মধ্যে অস্থিরতা কমে যায়। তো যে বিচারটা হচ্ছে, আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি, চেষ্টা হচ্ছে যে স্বচ্ছতার সহিত, এবং আপনি দেখবেন যে কোর্টের যে হচ্ছে আপনার কী বলে বিচার প্রক্রিয়া, কিন্তু আপনি সরাসরি কভার করার সুযোগ পাচ্ছেন। ওপেন মানে মিডিয়ার জন্য ওপেন, মিডিয়ার জন্য ওপেন মানে মানুষের জন্য ওপেন। তো এখানে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি বিচারটি সম্পন্ন হয়, এটা প্রত্যেক নাগরিকের প্রত্যাশা যে কোনো হত্যাকাণ্ডের বিচার হোক। আমিও নাগরিক হিসেবে আমি মনে করি, বা আপনিও আমার সাথে একমত হবেন, যে এই দেশে যত হত্যাকাণ্ড হয়েছে স্বাধীনতা পরবর্তী, সবগুলো হত্যাকাণ্ডেরই বা তারও আগে বিচার হওয়া উচিত। তো এই সংস্কৃতিটা চালু করলে আমার মনে হয় যে মানুষ অনেক বেশি আস্থাশীল হবে। দ্যাটস ইট।
হত্যাকাণ্ডের বিচার হওয়ার যে কথাটা আপনি বলছিলেন সেই প্রসঙ্গ ধরে যদি আমরা বলি যে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিন্তু সারা দেশেই চলছে, বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও চলছে, বাসে আগুন দেওয়া হচ্ছে, মানুষের প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটছে। তো একটা রাজনৈতিক দলকে ঘিরে যখন এই ধরনের একটা বিষয় আসছে তখন সেখানে এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার যে বিষয়টা সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? না, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই, যেই করুক, সেটা সন্ত্রাসী করুক বা যে কোনো যে কেই করুক, কারণ আপনার কারো জীবন কেড়ে নেওয়ার বিচার ছাড়া কারো জীবন কেড়ে নেওয়ার অধিকার কারোরই নাই। এই সংবিধান, রাষ্ট্রের সংবিধান আমাদেরকে সেই নিরাপত্তাটুকু দেয়। এখন আমার কথা হচ্ছে যে যেই জায়গাতে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, ধরেন জামাত সহ 8 দল একটা কর্মসূচি দিয়েছে, আর আওয়ামী লীগ একটা গোপন একটা কর্মসূচি দিয়েছে, এই দুইটা কর্মসূচি একই সময় হওয়াতে, একই টাইমিংয়ের কারণে এটা কিন্তু একটা হযবরল অবস্থা হয়ে গেছে। এই দায়টা কে নেবে আসলে? রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা সব কিছু নিশ্চিত বিধান করার দায়িত্ব সরকারের। কিন্তু এখানে যেহেতু দুইটা পলিটিক্যাল উইং ঢুকে গেছে, আমার মনে হয় না এরা এই দায় এড়াইতে পারবে। কারণ এই মুহূর্তে আসলে দেশের যে সংকট, এই সংকটে এখন সবাই নির্বাচনমুখী। নির্বাচনটা কীভাবে হবে, ভালো নির্বাচন কীভাবে হয়, ইনক্লুসিভ নির্বাচন কীভাবে হয়, এই জায়গায় আলোচনার অনেক সুযোগ আছে। কিন্তু তা না করে যদি আমরা বাইরে এইভাবে কর্মসূচি নিয়ে বাইরে থাকি, এই সুযোগে তৃতীয় পক্ষ সুযোগ নিতেই পারে। সেক্ষেত্রে পলিটিক্যাল দলগুলোর দায় এড়ানোর কোনো সুযোগ নেই যারা মাঠে আছেন। আরেকটা কথা আমি বলতে চাই, সরকারকে আমি সরাসরি দায়ী চাপাইতে পারি না, এই কারণে এই সরকার কিন্তু আসলে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত সরকার নয়, এদের দায়িত্ব খুব কম। সুতরাং যে পার্টিগুলি আপনার স্টেক হোল্ডার হিসেবে কাজ করে তাদের উচিত এই বিষয়টা খেয়াল রাখা, এবং এই দায় সরকারের বাই রোটেশনে সরকারের মাধ্যমে হলে তাদের উপর বর্তায়। কারণ এই সরকারটাও কিন্তু এই দলগুলি, 8 দল বলেন, আপনি বিএনপি বলেন, তাদের একটা প্রত্যাশার একটা ফল। 5ই আগস্টের পরে আপনি জানেন যে এই সরকারটা গঠিত হয়েছে, তখন সবারই সমর্থন ছিল। তো সো দ্যাট এদেরকে যদি মিসগাইড করা হয় বা ওদেরকে যদি সঠিক ট্র্যাকে চলার সুযোগ না দেওয়া হয়, তাহলে এই অস্থিরতা থাকবেই। সুতরাং প্রত্যেকেই তাদের স্ব জায়গা থেকে তাদের আরও বেশি পজিটিভ হওয়া উচিত, এবং যাতে এইরকম সহিংসতা না ঘটে। বেসিক্যালি তো ক্ষতি হচ্ছে কার? ক্ষতি হচ্ছে রাষ্ট্রের, ক্ষতি হচ্ছে জনগণের। যে গাড়িটা পোড়াচ্ছে এটা তো একটা মালিক আছে, যেই প্রাণটা যাচ্ছে এটা তো কোনো না কোনো ফ্যামিলি মেম্বার। সুতরাং আমরা এত বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের একটা সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। এটা আমাদের জন্য খুবই একটা দুর্বলতার জায়গা। আমরা আজকের যে বিষয়টা নির্বাচন করেছি সেটা হচ্ছে নির্বাচন না অরাজকতা। আপনি যেটা বলছিলেন যে 5ই আগস্ট এসেছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। ঠিক একইভাবে জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়টা সেটাও কিন্তু এসেছে, কিন্তু একটা দল বলছে যে জুলাই সনদ ঘোষণা হয়ে গেছে। বিএনপির কথা যদি আমি বলি, তাদের শীর্ষ নেতৃত্ব বলেছেন যে জুলাই সনদ ঘোষণা হয়ে গেছে, সেখানে আবার স্বীকৃতি দেওয়ার কি বিষয় আছে। আবার যে 8টি ইসলামিক দল তারা কিন্তু স্বীকৃতি চেয়ে আন্দোলনটা করছে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন, যে স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি চাওয়া, এই আন্দোলনের এই বিষয়? না, জুলাই সনদ নিয়ে কিন্তু তার কারো কোনো দ্বিমত নেই। না, কোনো দ্বিমত নেই, কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে, এটা হচ্ছে প্রক্রিয়াটা হচ্ছে আপনার প্রক্রিয়াটা যদি পূর্বে নির্ধারিত থাকতো, আলোচনা টেবিলে যদি প্রক্রিয়াটাও থাকতো যে গণভোট হবে না, সংসদের মাধ্যমে হবে, সেক্ষেত্রে আরও ভালো হতো। কিন্তু আমি সংস্কার কমিশনকে আমি তীব্র সমালোচনা করবো এই কারণে যে ওনারা এটা মাঝপথে এসে ছেড়ে চলে গেছেন, মানে একটা তড়িঘড়ি করে চলে গেছেন। তড়িঘড়ি ওনারা করেছেন, কিন্তু আসলে সময় কিন্তু পেরে গেছে 15 মাস। এখন 15 মাস কিন্তু যথেষ্ট সময় আলোচনা করে একটা সমাধান। শেষমেশ কি বললেন যে 7টি দল, মানে ওরা 7 দিনের মধ্যে ওনারা করবেন, নিজেরা বসে করবেন। আরে ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে তো কোনো দলই, আব্দুল জলিল মনে আছে আপনার, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং মানান ভূঁইয়ার মধ্যে দীর্ঘ সংলাপ হয়েছে, কোনো ফলাফল হয় নাই। আজ পর্যন্ত রাজনৈতিক দল সহোদ্যোগে যত সংলাপ হয়েছে কোনোটাই সফল হয় নাই। সুতরাং আমি মনে করি যে এটা এভাবে ছেড়ে না দিয়ে আলাদা ইয়াস সাহেব যদি এটাকে একটু গাইড করে যদি শেষ করে দিয়ে যেতেন অনেক ভালো হতো। কিন্তু ওনারা কি করলেন, তা না করে এই যে মাঝপথে ছেড়ে দিলেন, মাঝ সমুদ্রে ছেড়ে দিলেন, এটা একটা বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এটা একটা বড় অ্যালার্মিং, আমি বলবো খুবই একটা অ্যালার্মিং জায়গায় উনি ছেড়ে দিয়ে গেছেন। আমি মনে করি না এটা ঠিক হয়েছে। আর এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেখানে বিভিন্ন ক্ষেত্রে কথা আসছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে ভূমিকা আছে। অস্থিরতার কথা বলেন, জুলাই বা 5ই আগস্টের কথা বলেন, সব কিছুতে এক ধরনের অস্থিরতার কথা আসছে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন, যে আন্তর্জাতিক সম্পৃক্ততাটা আসলে কতখানি যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? না, আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলি আছে, আপনি দেখবেন সবগুলো দেশেই একটা ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স থাকে। এই কারণে থাকে যে আমরা আর্থিকভাবে কিন্তু স্বাবলম্বী না, নানান কারণে আমাদের ডিপেন্ড করতে হয়। যখনই আপনি ডিপেন্ড করবেন তখনই প্রতিপক্ষ কিন্তু আপনার সুযোগ নিতে চাইবে। আমরা এই বিষয়ে কথা বলবো, তো কিন্তু এই মুহূর্তে আমাদের একটা বিরতির সময় হয়েছে। হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও এই প্রসঙ্গে কথা বলবো।
দর্শক, আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি এটিএন নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে হ্যাপেনিং পয়েন্ট। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে নির্বাচন না অরাজকতা। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আছেন ইরফানুল হক নাহিদ, সম্পাদক প্ল্যানিং, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, নাগরিক টিভি, এবং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। নাহিদ ভাই, আপনার কাছে আবার আসি। যে প্রসঙ্গটা নিয়ে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের যে দেশ, সেখানে বিদেশি হস্তক্ষেপের যে বিষয়টা, যেটা বলছিলাম আমি, যে ধরেন বাংলাদেশ স্বাধীনতা 54 বছর পরে কিন্তু এখনো স্বাবলম্বী, মানে নিজের পায়ে দাঁড়াতে পেরে নাই। সেক্ষেত্রে এই লিকেজটা রয়ে গেছে। এই লিকেজটা ধরেন আমরা তৃতীয় বিশ্বের সবগুলো দেশে প্রায় একই সিস্টেম, সব বাইরের শক্তিরা একটু প্রভাব বিস্তার করে। কারণটা হচ্ছে যে আমরা তো আর্থিকভাবে স্বাবলম্বী না, আমাদের নানান কারণে তাদের মুখোমুখি হতে হয়। তো এই জায়গায় ধরেন সবাই তো যদি আপনি আপনার পাশের বাড়ি কাউকে কোনো সহযোগিতা করেন, আপনি তার একটা বেনিফিট চান, সবাই চায় তাদের মতো করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা তো স্বাধীন সার্বভৌম একটা দেশ। আমাদের দেশের স্বার্থে বা আমাদের যে সার্বভৌমত্বের স্বার্থে যতটুকু না করলেই নয়, একটা জায়গায় এসে থামতে হবে। তো আমরা আসলে থামি নাই, বিগত দিনগুলোতে থামি নাই। মানে যখনই যে আপনি ধরেন পার্শ্ববর্তী দেশপ্রীতি বা ধরেন আরও যে বড় বড় মোরাল দেশপ্রীতি, আমি নাম বলছি না সঙ্গত কারণে, এই দেশপ্রীতিটা আমাদের মধ্যে খুব বেশি কাজ করে। এই বেশি কাজ করার ফলে হয় কি, পাবলিক পারসেপশনটা খুবই নেগেটিভ দাঁড়ায়, যে হয়তো ওই দেশ দ্বারা প্রভাবিত, হয়তো ওই দেশ দ্বারা প্রভাবিত। আলটিমেটলি কিন্তু সবগুলো দেশে আমাদের সহযোগিতায় আছে। তো আমাদের এই ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা রাজনীতি করেন। সবারই মনে রাখতে হবে যে এই দেশে কিন্তু একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা এই ভূখণ্ড পেয়েছি। ওখানে কিছু কমিটমেন্ট ছিল। ওই কমিটমেন্টের বাইরে গিয়ে কিন্তু এই দেশ আগাতে পারবে না, কারণ মূল জায়গায় জন্মের যে জায়গাটা, এই জায়গাটা যদি আমরা অস্বীকার করতে পারি না, কোনোভাবেই পারি না। আবার এই গত এই 24শে 5 আগস্ট ঘটে গেল, তার মানে বোঝা গেল যে আমরা আসলে কিন্তু আগের জায়গায় আছি। 24শে চেতনার মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আমি খুব একটা বেশি পার্থক্য খুঁজে পাই না। পার্থক্য শুধু এটুকুই, তখনকার ক্ষমতায় ছিল হচ্ছে আপনার পাকিস্তানিরা, আবার এবারে ক্ষমতায় ছিল আমাদের দেশের এই যে দলটা দাবি করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বা মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেয় তারা। সুতরাং আমি মনে করি যে দেশের বিরুদ্ধে গেলে বা জনগণের বিরুদ্ধে গেলে বা সার্বভৌমত্বের বিরুদ্ধে গেলে কোনো দল বা কোনো রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্রকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। তো আলোচনা ঠিক আছে আপনার, আমরা প্রভাবিত হই, কিন্তু প্রভাবিতটা একটা লিমিটেশন থাকতে হবে অবশ্যই। এবং যে বিষয়গুলো নিয়ে আসলে আসছে, আরও একটু স্পেসিফিকভাবে যদি আসি, যে চট্টগ্রাম বন্দরের যে বিষয়টা আসছে, সেন্ট মার্টিনের বিষয়টা আসছে, এই বিষয়গুলো নিয়ে মানুষের ভিতরে এক ধরনের দ্বিধা বিভক্তি আছে, কি হচ্ছে, কেন হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে আসলে বিভিন্ন সময় তাদের বক্তব্যটা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে যে তাদের দেশের স্বার্থেই আসলে এই কাজগুলো তারা করছেন। আর আরেকটা বিষয় যেটা আসতে হয়, যে এখানে এই যে উত্তেজনাটা চলছে, যেটা তো চলমান, মানে চোখের বদলা চোখ যদি হয়, তাহলে সেক্ষেত্রে তো আসলে উত্তেজনাটা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু উত্তেজনাটা আসলে কিভাবে শেষ করা সম্ভব বলে আপনি মনে করেন? না, এতটা এফেক্টিভ, আপনি ঠিকই বলেছেন, এতটা এফেক্ট হইতো না। মানে আপনার ধরেন দুইটা কনফারেন্স একসাথে হওয়ার কারণে এই উত্তেজনাটা একটু বড় আকারে ধারণ করছে। কারণ আপনি 8 দল, এরা স্টেক হোল্ডার হচ্ছে আপনার 24-এর 5 আগস্টের স্টেক হোল্ডার, জাতীয়তাবাদী দলের পাশাপাশি এরাও কিন্তু স্টেক হোল্ডার। কারণ 5 আগস্টে কিন্তু দলমত নির্বিশেষে অনেক আওয়ামী লীগের পরিবারকে আমি দেখেছি এই 5 আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করতে, যারা দেশ এবং রাষ্ট্রের চিন্তা করে, মানুষের চিন্তা করে। সবাই তো আর খারাপ না, একটা দলে সবাই খারাপ। জি জি। তো এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, যে এই যে ভীতিকর পরিস্থিতি দাঁড়ানোর একটাই কারণ, যে এখানে 8 দল এবং আওয়ামী লীগের যে কর্মসূচি, দুইটা প্রায় একই সময়ে হয়ে যাওয়াতে টাইমিংয়ের কারণে কিন্তু হয়েছে। এটা যদি শুধুই আওয়ামী লীগের কর্মসূচি হইতো, আজকে আর কোনো দলের কোনো কর্মসূচি নেই বা কোনো মাঠে নেই, তারা ঘরে আছেন, তাহলে আমার মনে হয় না যে এই উত্তেজনাটা এই পর্যন্ত এসে ঠেকতো। মানুষ কিন্তু খুবই একটা ইয়ের মধ্যে আছে যে আসলে কি হচ্ছে, কি হবে। এটা যেমন আছে, তার পাশাপাশি ব্যক্তি জীবনের যে নিরাপত্তার যে বিষয়টা, আমি সেটাই বললাম যে সেটা নিয়ে শঙ্কিত। এটা শঙ্কিতটা তো এই কারণেই আসলে আমরা তো ইনসিকিউর ফিল করতেছি। হ্যাঁ, অনেকেই আজকে গাড়ি বাই করতে পারে না, অনেকেই গাড়ি বাই করতে পারে, কেন গাড়ি পোড়া যেতে পারে, গাড়ি পোড়ানোর ওসিলায় মানে আপনার জানের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি আসার সময় ডাইনামাইট তাকায় আসছি যে কোথাও কেউ কোনো অ্যাসল্ট করে কিনা। এই যে একটা ভীতিকর পরিস্থিতি, এটার মূল কারণ হচ্ছে যে দুইটা কর্মসূচি একসাথে মিলে গেছে। তো আমি এই জন্য বলতেছিলাম যে রাজনৈতিক দলগুলি যারা 5 আগস্টের স্টেক হোল্ডার, তাদের খেয়াল রাখতে হবে যাতে কোথাও আমরা ভুল না করি। কারণ এই ভুলেই তো 54 বছর কেটে গেল, আর কত। একদম সত্য কথা। এবং সর্বশেষ দিকে যে আমরা এগিয়ে যেতে চাই, নির্বাচন না অরাজকতা, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। সামনে নির্বাচন আসবে, সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন। কিন্তু এখন যে সার্বিক পরিস্থিতিটা দেখা যাচ্ছে, এই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? মানে কতখানি সফল হতে পারে বা কিভাবে এটাকে সফল করে নিয়ে আসা যায়, সেই বিষয়টা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি তো ইতিমধ্যেই ঘোষণা হয়েছে যে আজকে 2:30
এলাকায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন। এই ভাষণে হয়তো বা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন আমরা এই যে 15-15.5 বছর আওয়ামী লীগের সামনে 15 বছর মানুষ কিন্তু কয়েকটা জায়গায় খুব মানে বেসিক রাইট, আপনি যদি বলেন আমার এক রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার যে বেসিক রাইট ভোটাধিকার প্রয়োগ, এই প্রয়োগটা কিন্তু মানুষ করতে পারে নাই তার ইচ্ছা মতো। এটা আপনার 14 নির্বাচন বলেন, 18 বলেন, 24 বলেন, এখানে কিন্তু বিশাল গ্যাপ রয়ে গেছে। মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু এটা। পাশাপাশি মানুষ এটাও চায় না যে দুর্নীতি থাকুক, চাঁদাবাজি থাকুক, সন্ত্রাস থাকুক, এটাও চায় না। তো সবগুলো রাজনৈতিক দলের উপলব্ধি হওয়া উচিত। আমি আওয়ামী লীগের ম্যানেজ করে দিলাম, ধরুন আওয়ামী লীগ নাই, কিন্তু বাকি যারা আছে, যারা রাষ্ট্রের এখন চালানোর জন্য যারা আগ্রহী বা যারা ক্ষমতায় আসতে চায় বা যারা বিরোধী দলে বসতে, প্রত্যেকেরই মনে রাখা উচিত যে মানুষের আকাঙ্ক্ষার প্রতি খেয়াল রাখা উচিত, মানুষ কী চায়। তবে আমি মনে করি যে নির্বাচনটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, কারণ একটা নির্বাচিত সরকার যেভাবে জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় থাকে, একটা অনির্বাচিত সরকার বা একটা ম্যান্ডেটহীন সরকার কিন্তু ওভাবে জবাবদিহিতার জায়গায় থাকে না। সুতরাং একটা নির্বাচনের মাধ্যমেই আসলে এটা সমাধান, কিন্তু নির্বাচনটা কীভাবে হবে, কত দ্রুত হবে, এটার বিষয়ে খুব গুরুত্ব দেওয়া উচিত এবং জনগণই ঠিক করে নিক যে তার আগামীর রাষ্ট্র পরিচালনায় কাকে চায়, কীভাবে চায়, সে যেই হোক, সে বিএনপি হোক, জামাত হোক, XYZ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইরফানুল হক নাহিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বললাম, নির্বাচন না অরাজকতা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে ছিলেন ইরফানুল হক নাহিদ, সম্পাদক প্ল্যানিং, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, নাগরিক টিভি এবং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আশা করছি যে এই বিষয়ের প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো ধরনের প্রভাবই থাকুক না কেন, আমরা একটা সফল নির্বাচন সামনে দেখতে পারবো। সবাইকে শুভকামনা জানিয়ে হ্যাপেনিং পয়েন্ট এখানেই শেষ করছি। হ্যাপেনিং পয়েন্ট আপনারা দেখছিলেন কাজী অ্যান্ড কাজী টির সৌজন্যে।